আহ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি দুবাই থেকে বলছিলাম। আমি দুবাইতে বাইক রাইডার, ফুড ডেলিভারি কাজ করি। তো আসছিলাম আর কি বাইক সার্ভিসিং করার জন্য। তো যাওয়ার পথে ভিডিও করতেছিলাম। তো ভিডিও করার কারণ, ইদানিং অনেক মেসেজ, অনেক ফোন পাই বাংলাদেশ থেকে যে ভাই দুবাইতে ফুড ডেলিভারির কাজের লোক নিতে আছে, যাবো কিনা, কীরকম হবে, সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে। তো আমি যেতটুকু পারি, আমার এখান থেকে বাসায় যেতে হয়তো বা 25 কিলোমিটার। তো আমি ইনশাল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করবো মোটামুটি আমার ধারণা অনুযায়ী। আমি তো প্রায় অনেক দিন হয়ে গেছে দুবাইতে আছি। আর এই বাইক দিয়া খাবার ডেলিভারি সেক্টরে আছি। ফুড ডেলিভারি বলেন, এনিথিং যেটাই বলেন না কেন, ডেলিভারি সেক্টরে আছে। তো প্রথম কোশ্চেন যেটা, যে ভাই আমরা ফুড ডেলিভারিতে আসবো কিনা দুবাইতে, দুবাই ট্যাক্সি বা টিটিসি যেটাই বলি না কেন সেটাতে। তারা একটু পেটিস্ট্যান্ডে পার হই। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আপনি যেখানে আসেন না কেন ভেন্ডর বিষয়টা আলাদা, আর ডেলিভারি সেক্টরটা আলাদা। ভেন্ডর হচ্ছে যে আপনাকে ভিসা প্রোভাইড করবে, হ্যাঁ, তারপরে আপনাকে একটা প্ল্যাটফর্ম, এখন প্ল্যাটফর্ম বুঝাচ্ছে, প্ল্যাটফর্ম এখানে আছে ডেলিভারি প্ল্যাটফর্মগুলো, যেমন তালাবাদ আছে, তারপর নুন, করিম, ডেলিভারু, স্মাইল, অ্যামাজন, এগুলো হলো প্ল্যাটফর্ম। আর ভেন্ডরের সাথে চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে যে আমি তোমাকে এরকম লোক দিব, আমার লোক তোমার এখানে কাজ করবে সেই হিসাবে। আর এখন আপনার সুবিধা অসুবিধা বিষয় সব ভেন্ডরে মোটামুটি ভালো পাবে, সব প্ল্যাটফর্মে ভালো, ভেন্ডরও খারাপ না। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ধারণা, আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সিতে আসেন, লোন করে আসেন না। কারণ আপনি আসার পরে আপনার যে একটা সাডেন টাইম প্রয়োজন আপনার লাইসেন্সের জন্য বা শিক্ষার জন্য, এই জায়গার শিক্ষা ব্যবস্থা তো অনেক হাই ক্লাস। সো দ্যাট আপনি এখানে যে সময়টা নষ্ট করবেন, মিনিমাম 4 থেকে 5 মাস আপনার লাইসেন্সের পিরিয়ড চলে যাবে। তারপর আপনি বাইক পাবেন, এরপরে আপনি আর্ন করবেন, সেই আর্নিং থেকে আপনার ধীরে ধীরে আপনি তাদের কাছে থাকছেন, খাইছেন, সেই টাকা কাটবে, লাইসেন্সের টাকা কাটবে। তো দিনের শেষে না আপনার মিলাইতে পারবেন না, হয়তো বাংলাদেশ থেকে আপনার আনাও লাগতে পারে। আপনি যে ভালো কামাইতে পারবেন এমন না। কিছু কিছু ভেন্ডর আছে, যেমন আমি কারিমে কাজ করি, আর ভালো লাগে আমার কারিমে মোটামুটি ভালো। কারণ মোটামুটি ভালো এই জন্যই বলি, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এখানে একটু টাকাটা বেশি দেয়। তো এই জন্য আমি কারিমে কাজ করি, কিন্তু ভেন্ডর চার্জ হিসাবে মাসে 1050 টাকা কেটে নেওয়া হয়। তো 1050 টাকা কেটে নেওয়া হয়, আমি নিজেও টিটিসির, হ্যাঁ। তো টিটিসি 1050 টাকা কেটে নেওয়া হয়। তারপরে আপনার আনুষ্ঠানিক আরও বহুত বিষয় আছে, ওগুলো বিস্তারিত না বলি। তো টুকটাক ধরেন আপনার 1700-1800 টাকা কেটে নেওয়া হয়। এরপরে নিজের যেটা বেতন আসে নিজে চলি। বাংলাদেশে পাঠানোর মতো থাকে না, সত্য কথা যেটা। এখন যেভাবে দিনকাল বা যুদ্ধের পর অবস্থা আরও খারাপ, আমার মনে হয় না এখানে এসে এখন কোনো ফিউচার আছে বা এখন কোনো কিছু আছে। তারপরও আপনাদের খুশি। আর যদি কেউ ডিসাইড করেন যে বিদেশ যাবো, বিদেশ একটা নেশার মতো কাজ করে, তার মাথার ভিতরে ঘোরে কাজ করে নেশা। সো যতক্ষণ পর্যন্ত আমি এই নেশা না করবো বা এটা সেবন না করবো, ততক্ষণ পর্যন্ত নেশার ঘোর কাটে না। তো আসেন, লাইফের কত দানে কত চল বুঝে যাবেন না। আর আমি একটা রিকোয়েস্ট করবো, ভাই লোন নিয়ে আসেন না। কারণ আমি নিজে লোন নিয়ে আসছি, আমি বুঝতে আছি যে জীবনে কত কষ্ট। ব্যাংক ক্রাফট হয়ে গেছি। এখন পর্যন্ত 1 টাকা পাঠাইতে পারিনি। আচ্ছা যাক, সেটা আমার নিজের ব্যক্তিগত সমস্যা, ওটা নিয়ে কথা না বলি। আর হ্যাঁ, আমি দুবাইতে ভালো
কাজকাম করতেছি, নিজে ভালো থাকার চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত ভালো সন্ধান পাইনি। তো আমিও দোয়া করি আপনারা যদি আসেন ওয়েলকাম। তারপরে স্ট্রাগল কি জিনিস, লাইফ কত প্রকারও কি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমার মনে হয় বিস্তারিত যদি বলতে চাই, বিস্তারিত অনেক কথা কি জানতে চান, স্পেসিফিক যদি কোশ্চেন থাকে আমি কোশ্চেন অ্যান্সার দিব আপনাদের ইনশাল্লাহ। আর ভিডিও আমি করতেছি শখের বসে। আর কিছু মানুষের উত্তর দিতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর প্রচুর রোদ পাই, এই রোদে গরমে ডিউটি করা পসিবল না। আমি রাতে ডিউটি করি, এটা আমার হ্যাবিট, এটা আমার অভ্যাস, এটা আমি করি রাতের বেলা ডিউটি। হ্যাঁ, যাক ভালো। এখন যদি আর কোনো কিছু জানার থাকে আপনি আমার কমেন্টে জানাই দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে জবাব দেওয়ার যথেষ্ট পরিমাণ। একটা কোশ্চেন করলে আমার থেকে অ্যান্সার পাবেন। টিটিসি বলেন, বিভিন্ন ভেন্ডর, বিভিন্ন দুবাই আনুষঙ্গিক যেটুকু ধারণা এই পর্যন্ত অবশ্য বেশি হয়েছে। তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর কদিন আগে আমাদের বাংলাদেশের কেন প্রতিমন্ত্রী যেটাই হোক, নুরুল হক নুরু, তার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের নাগরিক বা আরব আমিরাতে যারা এখন রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, তারা তো শুয়ে বয়ে খায়, সে এসে দেখে গেছে তার বাপের টাকা। হ্যাঁ, তো ভিক্ষায় পাওয়া গদি নিয়ে বেশি লাফাইছে। হ্যাঁ, ভিক্ষায় পাওয়া গদি তো জুলাই যদি আন্দোলন না করতাম, জুলাই যদি শহীদ না হইতো, এবং জুলাইতে আমি নিজেও গুলি খেয়েছি। তো জুলাইয়ের পরে তো দেশ ছাড়ছি, বেশি দিন হয় না। তো আন্দালিব রহমান পার্থর লগে ভিতরে যাইয়া কন্ট্যাক্ট কইরা তো বিএমপিতে ঢুকছিস না, মনে করছি তোরা খুব ভালো মনে করছিলাম 2018 সালের পরে যখন তুই বিপি নির্বাচিত হস, এর আগে যখন মায়ের মুঠ খাইছিলি। তো কিন্তু তুই তো ভালো জাত না, তুই একটা কুলাঙ্গার, বুঝছ না, তুই মানুষ হইতালি না। এইবারে হয়তো বা তোর লাস্ট একবার গদি গেলে তুই মানুষের লাথি উষ্টা খাবে। হ্যাঁ, আর বাংলাদেশ সরকার, আমার মনে হয় বাংলাদেশ সরকারও নেশার করে আছে, তারা এটা দেখতে আছে না। হ্যাঁ, সবাই যে ভালো আমি বলি না, আমিরাতে সবাই ভালো না, সবাই খারাপ না। আপনার যদি 100 মানুষ থাকে, 100 মধ্যে 99% যদি খারাপ হয়, একটা মানুষ যদি ভালো হয়, আপনার ওই একটা মানুষের জন্য আপনার কিছু করা উচিত আমি মনে করি। কিন্তু তারপরও বাংলাদেশ সরকার কিছু করতেছে না, 15 লাখ 16 লাখ মানুষ বিপদে। যাক, সেটা আলাদা বিষয়। আর এখন আমি বাংলাদেশ সরকারের আরেকটা জিনিস নিয়ে সমালোচনা করি একটু। কদিন আগে দেখলাম এআই ক্যামেরা পাঠানো হয়েছে বা নামানো হয়েছে, ইনস্টল করছে বাংলাদেশে, খুব ভালো পরিকল্পনা, খুব সুন্দর। কিন্তু এআই ক্যামেরা ইনস্টল করার পিছনে উন্নত বিশ্ব যেটা করে, উন্নত দেশগুলো যারা, তারা তাদের দেশে যখন এআই প্রযুক্তি নিয়ে আসছে বা ডিসিপ্লিন নিয়ে আসছে, তখন তারা তাদের জাতিদেরকে, তাদের জনগণকে শিক্ষা দিছে, শিখাইছে, পড়াইছে, এটা এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো। কিন্তু আপনি সেটা করেন না। আপনার জনগণের উপর একটা জিনিস চাপাইয়া দিচ্ছেন, জনগণের মামলা হামলা। আসলে বাংলাদেশের মানুষের মা বাপ নাই, তো আমাদের আসলে মা বাপ নাই, আমরা ওই মামলা হামলা। দিন শেষে বাংলাদেশের গভর্নমেন্ট যেই আসুক না কেন, আমি বলি স্পেসিফিক কাউকে দোষ দিই না, যেই আসুক না কেন, আমাদের জন্ম করে থেকে আমরা দেখছি তারা শুধু শোষণই করছে কোনো না কেন। আজকে খাবার দাবারের দাম বাড়ে, বিদ্যুৎ বিলের দাম বাড়ে, পানির বিলের দাম বাড়ে, গ্যাস বিলের দাম বাড়ে, মানুষের ইনকাম বাড়ে না। আবার এই প্রযুক্তি, সেই প্রযুক্তি, এই ট্যাক্স, ওই ট্যাক্স, সব কিছু নিয়ে মানুষকে একদম রাস্তার ফকির বানায় দেয় চেষ্টা। এগুলো হচ্ছে একটা মানুষের চোখে ধুল দেওয়ার চেষ্টা, আর কিছুই না। আপনার উন্নত বিশ্বের সাথে সব কম্পেয়ার করে আপনি এআই প্রযুক্তি নিয়ে আসছেন মানুষের দেশে, ঠিক আছে, ফাইন। আপনি মানুষ ওরকম শিক্ষা দেন, ওরকম রোড দেন, ওরকম পরিবেশ দেন,
এখন নিজে ভালো হন, পরে আরেকজনটা ভালো করুন। আপনি কোনোভাবে আপনার দেশের মানুষের উপর একটা নির্যাতন, একটা জুলুম, একটা মানুষের উপরে যে এত টাকা চাপায় দিচ্ছেন, টাকাটা কইভাবে আসে? হ্যাঁ, জনগণের কর্মস্থল কই? আপনি টাকাটা আর্নিং করতে পারতেছেন না, মানুষের হাহাকার। সেই জায়গায় আপনার এই প্রযুক্তি সেই প্রযুক্তি আছে যে কেটে গেল। আপনারা মানে কোনো কিছু আপনারা কেউ কিছু করতে পারতেছেন না। আমরা এখান থেকে এত পরিশ্রম করি, এত কিছু করি, আমাদের দিকেও তাকাচ্ছেন না। না দেশের মানুষ ভালো আছে না দেশের বাইরের মানুষ ভালো আছে, কোনো কিছুতে নেই। কী করবো? আমরা আসলে এমন এক জাতি, আমরা বাংলাদেশের পাসপোর্টধারী, আমরা বাঙালি, আমরা সবচেয়ে নিকৃষ্ট, আমরা সবচেয়ে অবহেলিত জাতি। আমাদের কোনো মূল্য পৃথিবীর মানচিত্রে আছে কি না তো আমার জানা নেই। আর ভাই, বাঙালি ভাইয়েরা, আপনাদের একটা অনুরোধ করি ভাই, যদি কখনো দুবাইতে সব জব চাকরিতে আসতে চান, এটা ভাই ট্রেডিং করবেন বা কিছু, এটা না করে ভাই বিশ্বাস করেন, আপনাদের ওই টাকা দিয়ে আপনারা সেটা বাইক নামায় পাঠাও উবার মারেন, এখান থেকে হাজার কোনো ভালো কামাইবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই সবাই জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, হ্যাঁ তাহলে আপনারা গেছেন ভাই, আমরা কেউ বলেন, আমরা কেউ জানতাম না, সে ফাল দিছি, বুঝো না, নাই কোনো প্যারাশুট। এখন আমরা পাই লোন টোন নিয়ে আসছি, ওই লোন দেওয়ার মতো ক্যাপেবল না আমরা, আমাদের টাকা পয়সা দিতে হবে নিজেদের। ওই টাকা পয়সার টেনশনে আমরা পড়ে আছি, নাহলে আমরাও চলে যেতাম, আমাদের কোনো প্রয়োজন নেই। যদি কোনোভাবে বাংলাদেশের লোনগুলো দিতে, প্রায় 3 লাখ টাকার উপর আমার লোন আছে, ওই লোনটা যদি আমি দিতে পারি আমি বাংলাদেশ চলে আসবো, আমার প্রয়োজন নেই দেশে আমি দিতে হয়ে গেছে। কখনো যদি আমি এই আরব রাষ্ট্র, আরব আমিরাত বলো, আরব ভূমিগুলা থেকে একবার যেতে পারি, আমি পৃথিবীর মানচিত্র একবার দেখা যাবো ওদের কোথায় অবস্থান। আমি কোনোদিন কোনো বিমান, কোনোদিনও চোখে ভুলও আমি কারো মানে যে দিক দিয়ে ঘুরে আনা, ওই জমিনে আমি পাড়া দিতে চাই না। এত কষ্টে আমরা কষ্ট পাইতেছি আমরা, বিশেষ করে। যাক, তারপরও আপনাদের সুবিধার্থে এতটুকু বলি, কিছু কিছু জায়গা আছে ভালো। হ্যাঁ, যদি ভাই আরব আমিরাতে আসেন বা যেটাতে আসেন না কেন, যে একটু বুঝে শুই না, অনেক রিস্ক নিয়ে আসেন। আর যদি ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি এখান থেকে অন্য কোনো রাষ্ট্রে যেতে পারি বা যাব, ওই ক্যাপেবল, ওই অ্যাবিলিটি আমার কাছে আছে, তাহলে ভাই ওয়েলকাম, আসেন। এটা ইউরোপ চলে যান, সেটা ভালো। কিন্তু এই দেশের মধ্যে থাইকা কাজ কাম করবেন, ফ্যামিলি চালাবেন, নিজের খরচ ওঠাবেন, ভাই পারবেন না, আমি নিজেও করতেছি না। তা আমি আমার কোনো মন্তব্য রাখছি, অনেকে করতে আছে, অনেকে আপনাকে বুঝ দিব, আপনাদেরকে দেখাইব ইউটিউব বিভিন্ন জায়গায়। তো ভাই বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, নর্মাল হিসাবে যুদ্ধের পর অবস্থা দেখেন, বারবার হিসাব করেন একটা, যে আমরা যুদ্ধের আগে 5,000 5,500 টাকা কামাইতাম, ওকে মাসে এখনও কামায়, কিছু কিছু জায়গা আছে স্পেসিফিক, আপনার ভাগ্য ভালো থাকলে আপনি জায়গা যাইতে পারেন। এখন অ্যাভারেজে যদি আপনি কথা বলেন, 3,500 4,000 টাকা আপনি কামাইতে পারেন, ফ্যাক্টরি রেটে 1,050, এরপর কোম্পানি কাটে 800 টাকা, এরপরে কাটে আর 100 টাকা প্রফিটেবল পার্টনার, শালিক মালিক নিয়ে আরও 1700-1800 টাকা। একটা মাস আপনার গাড়ি চালাইছেন, তেলের দাম বেড়ে গেছে, তেল আগে যদি আপনি 20 টাকার তেল ঢুকাইতেন, 30 টাকার তেলে আপনার অন্তত 2 দিন চালাতে পারবেন। আর এখন দিনে 30 টাকার তেল, 30 টাকার তেল যদি দিনে 26 দিন আপনি কাজ করেন, তাহলে কত যায়? প্রায় 840 এরকম, 850 টাকার মতো। সো আপনি একটা আমার 850 টাকা নষ্ট করছেন, একটা বেতন পাইছেন কত? 4,000 থেকে 1,700 টাকা কাটে, এরপর ওখান থেকে 850 টাকা সরান, এরপরের মাস সারা মাস চালাবেন 850 টাকা, আসুন প্রায় 1,600 টাকা আপনি সরান, আরও 1,700 চলে গেলে কত থাকে আপনার কাছে? আপনি খাইবেন কি, ঘর ভাড়া দিবেন কি, আর বাংলাদেশে কি পাঠাইবেন? সো এইগুলো এখন খুবই অবস্থা খারাপ। পরিস্থিতি যদি কখনো ভালো হয়, ইনশাল্লাহ বলবো ভাই আপনারাও আসতে পারবেন। হ্যাঁ, যদি পারেন বাংলাদেশে কিছু করার চেষ্টা করুন, আর যদি অ্যাভেলেবেল না থাকে, 5-6-7 লাখ টাকা থাকে, ইউরোপ চলে যান, ইউরোপে যান। ইউরোপে যাওয়ার বহুত রাস্তা আছে, ইউরোপ মুখী হন, ইউকে মুখী হন, উন্নত বিশ্বের দিকে যাওয়ার চেষ্টা করুন, সবচেয়ে ভালো হয় বাংলাদেশে।
করতে পারেন। আর যদি মনে হয় না বাংলাদেশ থেকে, আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, বিভিন্ন সাংসারিক ব্যবসা পরিস্থিতি সব কিছু মিলে বাংলাদেশের উপর থেকে রুচি উঠে যাওয়া এটা স্বাভাবিক। তো আপনারা যদি চান ইউরোপ টিউরোপ চলে যেতে পারেন। এখন বলতে পারেন যে ভাই জ্ঞান তো সবাই দেয়, কিন্তু রাস্তা তো কেউ দেখে না। হ্যাঁ, রাস্তা অবশ্যই আছে। যদি জানতে চান কমেন্ট করে। আমি আমার ধারণা বা আমার মন্তব্য হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আপনাদের আছি। বাসার দিকে যাচ্ছি, প্রচুর গরম। এই গরমে পানি ছুটে যেতে আছে ভাই। 59°C শরীরে চামড়া পুড়ে যায়। আমি একটু রাতে ডিউটি করি ভাই। তো কোনো সময় যদি কিছু জানার থাকে ইনশাআল্লাহ জানাই। আমি বলবো আমার যতটুকু জ্ঞান বুদ্ধি সত্যটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মিথ্যা বলে আর লাভ নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আশা করি।